ও যখন ক্লাস 10-এ পড়ে তখন আমার সাথে ওর মামা সাগরের বিয়ে হলো। আমি দেখতে মোটামুটি সুন্দর, আর শরীর স্বাস্থ্য বেশ ভালো। গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। আমার বিয়ের কিছুদিন পর থেকে নীরব লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে শুরু করলো। বাড়িতে ঘোরাঘুরি করার সময় হঠাৎ যখন কোনো কারণে আমার শাড়ি সরে যেত, তখনই ওর মহারাজ নিজের রূপ ধারণ করে নিত। ব্যায়াম করে পেটের হালকা মেদ ছড়ানোর জন্য আমাকে আরো বেশি আকর্ষণীয় লাগতো। আমি যখন স্নান করে বা কোথাও থেকে এসে বাড়ির পোশাক পরবো, তখন ও লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতো। তখন অবশ্য আমাদের পাকা বাড়ি হয়নি, সেই জন্য জানালার ফুটো দিয়ে দেখতে পেত। যখন ইচ্ছা হতো তখনই আমার সাথে খেলতো ওর মামা, কিন্তু তখন কখনোই সাহস করে ওকে মেরে দেখতে পেত না ভয়ে। কোনো কোনো দিন ও আমার খেলার সময়ের কথা শুনতে পেত। প্রায় দিন সে আমার বাগানের ডাব দুটো দেখতে পেত। আসলে আমার ডাবগুলো দেখতে অনেক সুন্দর লাগতো, সেটা বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আমার যেদিন তারা না থাকতো সেই দিন আমি ফ্রেশ হয়ে তারপর চেঞ্জ করতাম। সেই দিনগুলোতে ভাগিনা স্পষ্ট সবকিছু দেখতে পেত। এইভাবে আমার দর্শন করতে করতে প্রায় 1 বছর পার হয়ে গেল। এর মধ্যে আমার পেট বেঁধে গেল, কিন্তু কিছুদিন পর একটা সমস্যা হওয়ার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে যায়। ভবিষ্যতে আমি কোনোদিন মা হতে পারবো কিনা সেই বিষয়ে ডাক্তাররা কোনো গ্যারান্টি দিতে পারেনি। এই 2 বছরে আমাদের সংসারের অবস্থার অনেক উন্নতি হয়েছে। আমরা বড় বাড়ি করেছি, গাড়ি কিনেছি, আরো টাকা পয়সা জমিয়েছি। হঠাৎ করে টাকা পয়সা গাড়ি বাড়ি এত কিছু পেয়ে আমার বরের পা মাটিতে পড়ে না। টাকার গরমে আমার বর সাগরের মনে অনেক অহংকার জমে গেল। শ্বশুর শাশুড়িকে দাম দেয় না, আর আমার কোনো কথাই শোনে না। সব সময় সংসারে অশান্তি ঝামেলা লেগে আছে। আমার ছেলেপুলে হচ্ছে না, তার উপর এত অশান্তি ঝামেলার জন্য আমার বর আস্তে আস্তে মদ খাওয়া শুরু করলো, যার জন্য সংসারে অশান্তি আরো বেড়ে গেল। ওদিকে ভাগিনা নীরব এত বড় লোক না। আমি নীরবদের নিজেদের বাড়ির কথা বলছি, যার জন্য আমার বর এখন নীরবদের সাথে ঠিক করে কথা বলে না। নীরব যেন এখন তার মামার সাথে কথা বলার যোগ্যই না। মাঝে মাঝে নীরবের প্রচন্ড রাগ হয়। ওর মনে হয় নিজেদের বাড়িতে চলে যাবে, কিন্তু অনেক অসুবিধার জন্য যেতে পারছে না বাড়িতে। একদিন দাদু দিদা বেড়াতে গেছে বাড়িতে, আমি আর নীরব একা ছিলাম। রাত 10টার দিকে আমি নীরবকে রাগ আর বিরক্তি মেশানো গলায় ভাত খেতে বললাম। ওর মামা দুপুরবেলায় খেয়ে বেরিয়েছেন, এখনো বাড়ি আসেনি, হয়তো বন্ধুদের সাথে পার্টি করছে। রাতে বাড়িতে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। ঠিক এসে দেখলো নীরব। আমি বসে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। নীরব আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মামি? আমি রাগের স্বরে বললাম, কিছু না, চুপচাপ খা। ও ধমক শুনে চুপ করে খেতে লাগলো। আমি আর মামাকে গালাগালি দিতে থাকলাম। সেই সাথে বললাম, আমি জ্বরে উঠতে পারছি না, অথচ নবাবের বেটা কোথায় পড়ে পড়ে মদ খেয়ে বেড়াচ্ছে। নীরব বুঝতে পারলো আমার গায়ে প্রচন্ড জ্বর। খাওয়া হয়ে গেলে নীরব আমাকে বলল, মামি তুমি শুয়ে থাকো, আমি ওষুধ নিয়ে আসছি। আমাদের বাড়ি থেকে ওষুধের দোকান বেশি দূরে না। আমি বললাম, না ঔষধ লাগবে না, তোকে কোথাও যেতে হবে না। ও বলল, না মামি তুমি শুতে যাও, আমি এক্ষুনি ঔষধ নিয়ে আসছি। আমি আবার একটু রেগে বললাম, ঔষধ আনতে হবে না। নীরব কোনো কথা না শুনে দৌড়ে গিয়ে ঔষধ নিয়ে আসলো। ওষুধ নেই আমার ঘরে গিয়ে বলল, এই ওষুধগুলো খেয়ে নাও। আমি এবার একটু নরম সুরে বললাম, তোকে তো বললাম আনতে হবে না, তাও এনেছিস যখন তখন খাই। এই বলে আমি ওষুধ নিয়ে খেয়ে নিলাম। নীরব আমাকে বলল, দরজা খোলা রেখো মামি, রাতে এসে দেখে যাবো জ্বর কমলো কিনা। আমি কোনো কথা বললাম না। নীরব আমার ঘর থেকে চলে গেল। 1 ঘন্টা পর আমি চোখ বুজে শুয়ে আছি, তবে আমি ঘুমাচ্ছি নাকি জেগে আছি তা বুঝতে পারলাম না। হঠাৎ কে যেন আমার কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গে আমি থরমর করে উঠে বসলাম আর বললাম, তুই? নীরব জিজ্ঞাসা করলো, তোমার জ্বর কমেছে? আমি বললাম, হ্যাঁ কমেছে, এবার গিয়ে শুয়ে পড়। আর কথা শুনে নীরব ঘরে গিয়ে শুয়ে পড়লো। রাত 2টার দিকে ওর ঘুম ভেঙে গেল। ঘর থেকে বাইরে এসে দেখলো আমার ঘরে আলো জ্বলছে, দরজার ভেতর থেকে দেয়া নেই, যার জন্য আলোটা বাইরে আসছে। ও বুঝলো মামা বাড়িতে আসেনি, বাড়িতে আসলে দরজা বন্ধ থাকতো। সেইবার দরজা খুলে ঘরের ভেতরে ঢুকলো। আমি আবার জ্বরে কাতরাচ্ছি। ও আবার আমার কপালে হাত দিয়ে দেখলো জ্বরে আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। নীরব একটা বালতিতে জল নিয়ে গামছা ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিতে লাগলো। প্রায় 1 ঘন্টা জলপট্টি দিল। তারপর আমার জ্বর কমতে শুরু করলো। আমি আস্তে আস্তে চোখ খুলে ওর দিকে তাকালাম। ও জিজ্ঞাসা করলো, জ্বর কমেছে মামি? আমি আস্তে বললাম, হ্যাঁ অনেকটাই কমেছে, কিন্তু তুই এখনো ঘুমাসনি কেন? এইভাবে সারা রাত জেগে মাথায় জলপট্টি দিতে কে বলেছে? নীরব বলল, কেউ বলেনি মামি, আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তারপর দেখি তোমার ঘরে দরজা খোলা, ঘরে ঢুকে দেখি তুমি জ্বরে কাতরাচ্ছ। কি করবো বুঝতে না পেরে তাই জলপট্টি দিতে লাগলাম। আমি বললাম, রাত জেগে আমার জন্য অনেক খাটাখাটনি করেছিস, যা এবার ঘুমিয়ে পড়। নীরব চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমি অনেকটা সুস্থ, কিন্তু এখনো গায়ে জ্বর আছে, শরীরও অনেক দুর্বল হয়ে আছে। আমি আস্তে আস্তে বাড়ির সকল কাজ করতে লাগলাম। আমাকে দেখে নীরব বুঝতে পারলো আমার অনেক কষ্ট হচ্ছে, সেজন্য নীরব আমার কাজে সাহায্য করতে লাগলো। আমি অবশ্য তাকে কাজ করতে বারণ করেছিলাম, কিন্তু নীরব একটা জিনিস খেয়াল করলো, আমি ওর সাথে নরম আর মিষ্টি সুরে কথা বলছি। ও ভাবলো রাতে জলপট্টি দিয়ে দিয়েছি, সেজন্য হয়তো মামির রাগ কমেছে। নীরব সকালে ভাত খেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে আছে। হঠাৎ করে আমি ওর ঘরে গিয়ে ওর পাশে বসলাম। আমি সাধারণত ওর ঘরে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া কখনো যাই না,
নীরব ব্যাপারটা বুঝতে পারলো না। ও আমাকে জিজ্ঞাসা করলো, মামি শরীর কেমন এখন, ওষুধ খেয়েছো? আমি ওর দিকে তাকিয়ে একটু মিষ্টি করে এসে বললাম, তুই যেভাবে খেয়াল রাখছিস মনে হচ্ছে জ্বরের আর সাহস হবে না ফিরে আসার। তোর মামাটা সত্যি যদি তোর মতন হতো। এই কথা শুনে নীরব কি বলবে বুঝতে পারলো না। নীরব শুধু বলল, চিন্তা করো না মামি, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। একটু পর আর কিছু না বলে আমি উঠে চলে আসলাম। নীরব লক্ষ্য করলো আমি ওর সাথে এখন আর কোনো খারাপ ব্যবহার করছি না। যখনই কোনো কাজ না থাকে তখনই আমি ওর সাথে গল্প করি। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলো। দুজনে একসাথে টিভি দেখি, ইয়ার্কি আড্ডা আর সবকিছু করে বেড়াই। ছাদে গিয়ে হেঁটে বেড়াই। কোনো দিন রাত্রে দুজনে হেলান দিয়ে ছাদে বসে গল্প করি। আমাদের মধ্যে সব রকমের কথা হতে লাগলো। একদিন ছাদে বসে গল্প করতে করতে ও আমাকে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি মামি, দয়া করে তুমি না বলো না। এই কথা শুনে আমি একটু চুপ করে থাকলাম। তারপর বললাম, আমরা তো এখন বন্ধু তাই না? তাছাড়া আমিও তো তোকে ভালোবাসি। নীরব বলল, জানি আমরা দুজন বন্ধু, এটাও জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে চাই। প্লিজ না বলো না মামি, প্লিজ। এইভাবে এক প্রকার অনুনয় করতে লাগলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোর গার্লফ্রেন্ড। নীরব বলল, তাহলে আমি তোমার কি হই? আমি বললাম, তাহলে তুমি আমার বয়ফ্রেন্ড হয়েছে এবার? আচ্ছা মামি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে জানো তুমি? আমি বললাম, না জানি না। তুই কিন্তু খুব পেকে গেছিস নীরব। নীরবে এবার বলল, এবার এখন মামি বলছিস? নীরব বলল, আমরা যখন একা থাকবো তখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর সবার সামনে তুমি আমার মামি। আমি বললাম, বাহ খুব চালাক তো তুই। নীরব বলল, পাশে এত সুন্দরী গার্লফ্রেন্ড থাকলে একটু চালাক তো হতেই হয় আর কি। আমি বললাম, দেখা যাবে কত চালাক হয়েছিস। নীরব বলল, আচ্ছা তবে আমরা যখন একা থাকবো তখন আমি তোমাকে জান বলে ডাকবো। এবার বলো তুমি আমাকে কি বলে ডাকবে? আমি বললাম, যখন ডাকবো তখন শুনতে পাবে, এখন এই নিয়ে আর কোনো কথা না। নীরব খানিকক্ষণ চুপ মেরে গেল। পরক্ষণে আস্তে আস্তে আমাকে জড়িয়ে ধরতে গেল। আমি বললাম, কি হচ্ছে এসব? নীরব বলল, কিছুই না, তুমি আমার গার্লফ্রেন্ড আর আমি তোমার বয়ফ্রেন্ড, একটু জড়িয়ে তো ধরতেই পারি। আমি বললাম, গার্লফ্রেন্ড যখন হয়েছি বয়ফ্রেন্ডের আবদার তো রাখতেই হবে। নীরব বলল, এই না হলে আমার লক্ষ্মী গার্লফ্রেন্ড। আমি বললাম, থাক হয়েছে, আর হাওয়া দিতে হবে না। এবার আমাকে টেনে নিল। আমি হেলান দিয়ে বসলাম। সেদিন দুজনে একসাথে একটা কথাই ভাবছিলাম, এইভাবে যদি জড়িয়ে ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম। এর মধ্যেই নীরবের মামার গেট খোলার শব্দ কানে পড়লো। তাই কাপড় ঠিক করে নিয়ে ঝটপট আমি নিচে চলে আসলাম। পরদিন দুপুরে খাবার খেয়ে নীরব শুয়ে শুয়ে হলিউডের সিনেমা দেখছিল। আমিও রুমে গিয়ে দেখি ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম আর সিনেমা দেখতে লাগলাম। সিনেমার নায়ক নায়িকা ভালোবাসা বিনিময় করছে। তখন আমি বললাম, বাজে সিনেমা বন্ধ করতো। নীরব বলল, কোথায় বাজে সিনেমা? অন্য সমস্ত সিনগুলো তো ভালোই ছিল, আর এই সিনটা বাজে তাই না? অন্যদের অন্য সমস্ত কাজকর্ম যখন বাজে না, তখন এটা কেন বাজে হবে? আমি বললাম, দেখ আমি তোর সাথে এত তর্ক করে পারছি না, তুই বন্ধ কর। নীরব বন্ধ না করে বলল, মামি আমার ভালো লাগে সব দেখতে, তোমারও ভালো লাগবে দেখো। আমি বললাম, তা তো ভালো লাগবেই, খুব পেকে গেছিস এখন। নীরব বলল, এতে পাকার কি হলো? তোমার এটা দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু যখন মামার সাথে করো তখন তো। সে আর কিছুই বললো না। আমি বললাম, কি করি? আর কি করি বলি? নীরব চুপ করে রইল আর সিনেমা দেখতে লাগলো। ততক্ষণে নায়ক নায়িকা দুজনে ভেসে বেড়াতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ও মন দিয়ে দেখছে। সিনেমা দেখতে দেখতে আমার মধ্যে ঝড় উঠে গেল। ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলাম। নীরব একবার আমার দিকে তাকিয়ে সেটা বুঝতে পারলো যে আমার উঠে গেছে। এবার নীরব আমাকে নিজের দিকে টেনে নিল। আমিও ভদ্র মেয়ের মতো ওর বুকে মাথা দিলাম। এরপর আমি বললাম, ছাড়, কেউ চলে আসবে। কিন্তু তাকে ছাড়ানো যাচ্ছিল না। আমিও তাকে আর ছাড়ানোর চেষ্টা করলাম না। আমি বললাম, নীরব এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমাকে কেন প্রেমিকা বানালে? নীরব বলল, তোমার মতো গার্লফ্রেন্ড তো আমার পছন্দ। আমি বললাম, আমার মধ্যে কি এমন দেখলে যে আমার মতন মেয়ে তোর পছন্দ? নীরব বলল, তুমি এত সুন্দর যে অন্য মেয়ের তুলনা হয় না। আমি বললাম, তুই কিন্তু খুব অসভ্য হয়ে গেছিস। নীরব বলল, আমি আবার কি করলাম? আমি বললাম, এগুলো কি করছিস? নীরব বলল, শুধু মামির ডাবের পানিগুলো একটু খেতে চাচ্ছি। আমি বললাম, অনেক হয়েছে, আর না। আমার সাথে অসভ্যতা মেয়ে, এবার ছাড় আমায়। নীরব বলল, তুমি তো আমার গার্লফ্রেন্ড, আমার জানো। নীরব মুখে কথা বলছে কিন্তু তার হাত নিচে গতিতে কাজ চালাচ্ছে। আমি বললাম, ছাড় এবার। নীরব বলল, এখনো তো শুরু করিনি, ছাড়বো কি? আমি বললাম, তো দম থাকলে শুরু কর, এভাবে হাতাহাতি আর কত? এই কথা শুনে নীরব আমাকে চিৎ করে খেলতে শুরু করলো। টানা প্রায় 25 মিনিট খেলার পর ও থেমে গেল। তারপর ক্লান্ত হয়ে আমরা শুয়ে থাকলাম। ও হাঁপাতে লাগলো। একটু পর আমি ওকে বললাম, কেমন লাগলো আমার মাঠের স্বাদ? নীরব বলল, ওহ মামি, কি যে শান্তি, তোমাকে আমি সবসময় কাছে পেতে চাই। একটু ন্যাকামি করে বললাম, ওরে আমার নাগর রে, এবার ছাড়, সন্ধ্যা হয়ে গেছে, কাজ করতে হবে। নীরব বলল, না মামি, আরেকটু থাকো না। আমি বললাম, এত সময় থাকলাম, এবার যেতে হবে, বাড়ির কাজ করতে হবে, সন্ধে হয়ে আসছে। নীরব বলল, ঠিক আছে তাহলে যাও। আমি তার কপালে একটা স্নেহের আদর দিয়ে চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে নীরব দেখলো আমি রান্নাঘরে রান্না করছি। আজ নীরবের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। হঠাৎ নীরব রান্নাঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরলো। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল আমি বুঝতেই পারলাম না। আমি বললাম, সকাল সকাল কি শুরু করে দিয়েছিস? আমার অনেক কাজ বাকি আছে। নীরব বলল, মামি তোমাকে দেখলেই আমার মন প্রাণ উতলা হয়ে ওঠে।
শুধু মনে হয় কখন তোমাকে পাশে পাবো, কখন মধু খেতে পারবো। আমি বললাম, আচ্ছা দেখা যাবে তোর কত দাম। নীরব বলল, তাহলে এখন হয়ে যাক এক রাউন্ড। আমি বললাম, তো এটা যেন মামা বাড়ির আবদার, চাইলেই পেয়ে যাবি। নীরব বলল, হ্যাঁ এটা তো মামা বাড়িরই। আমি বললাম, অনেক হয়েছে, এবার যা, চোখ মুখ ধুয়ে নে। ও বলল, যাচ্ছি, কিন্তু আমি তোমাকে সবসময় মামি বলবো। আমি বললাম, কেন, কি হলো, আমার সাথে সম্পর্ক রাখবি না? নীরব বলল, না না, তুমি ঠিক বুঝতে পারোনি, রাত্রে একটা জিনিস ভাবছিলাম। আমি বললাম, কি জিনিস? নীরব বলল, আমি মামির ভালোবাসার পাত্র, এটা ভেবে আমার মধ্যে প্রেম অনেক বেড়ে যাচ্ছিল, অনেক আনন্দ পাচ্ছিলাম, আলাদা একটা অনুভূতি হচ্ছিল। মামি, তুমি আমার সারা জীবন থাকবে। আমি ওর হাত ধরে বললাম, ঠিক আছে, তোর যখন যেটা ভালো লাগবে সেটা বলেই ডাকবি, তুই আমার সব, আমি তোর সবকিছু।